পুলিশের হাতে আটক হয়ে 10 দিনের রিমান্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রিমান্ডের প্রথম দিনে পলক ও তার স্ত্রী দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। এবং সর্বশেষ জানাবো, বস্তায় বস্তায় টাকা নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। আরও রয়েছে যেসব অভিযোগ থাকছে, বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শেখ হাসিনা সরকারের পতনের পর তার আজ্ঞাবহ মন্ত্রী এমপিদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। ইতোমধ্যে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যদের অনেকেই দেশ ত্যাগ করেছেন, আর অনেকেই পালাতে যে আটক হয়েছেন। তারই মধ্যে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আটক হয়েছে গতরাতে। পলকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এরই মধ্যে বেরিয়ে এসেছে পলকের নামে নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, নারী কেলেঙ্কারি ও নিজের ইচ্ছা ইন্টারনেট বন্ধ করে দেওয়া সহ অনেক অপকর্মের তথ্য। জানা গেছে, দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। এই খাতে ছিল না কোনো জবাবদিহিতা, স্বচ্ছতা ও কোনো বালাই ছিল না। কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনা তথ্য প্রযুক্তির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে। সরাসরি জয়ের সাথে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। শুধু তাই নয়, একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি। অথচ সরকারি তথ্য প্রযুক্তি খাতে ডিজিটালের নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেপে ওঠেন অল্প সময়ের মধ্যে। সজীব ওয়াজেদ জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তির খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলফনামায় দেওয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের বার্ষিক আয় ছিল মাত্র 1,18,000 টাকা। তখন পলকের ব্যাংক অ্যাকাউন্টে ছিল 20,000 টাকা, নগদ ছিল 30,000 টাকা, আর সঞ্চয়পত্র ছিল 18,000 টাকার। তার স্ত্রী আরিফা জেসমিনের 2008 সালের সম্পদ ছিল সর্বসাকুল্যে উল্লে 15 শতক মাঠের জমি, ব্যাংকে 50,000 টাকা, নগদ 10,000 টাকা, 10 ভরি সোনা, 25,000 টাকা দামের একটি রেফ্রিজারেটর ও 10,000 টাকা দামের একটি মোবাইল ফোন। অথচ ঠিক 5 বছরের মাথায় তিনি হয়ে যান ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80,000 শেয়ারের মালিক। হলফনামার মাধ্যমে আরও জানা যায় তার রয়েছে 103 ভরি স্বর্ণ। এমপি হওয়ার আগে 15 শতক জমির মালিক হলেও এমপি হওয়ার 5 বছরের মাথায় হলফনামায় তিনি লিখেন তার মালিকানায় রয়েছে 762 শতক জমি। এরই মধ্যে সিংড়া পৌরসভায় 300 শতক অকৃষি জমিও উপহার হিসেবে পেয়েছেন বলে এর দামও তিনি জানেন না বলে উল্লেখ করেন। সবশেষ 2024 জাতীয় নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের গত 5 বছরের সম্পদ ও আয় বেড়েছে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। বলা চলে এরকম শূন্য হাতের রাজনীতি শুরু করেছিলেন পলক। এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে 3-4 বছরের মধ্যে স্ত্রী আরিফা জেসমিন কণিকা প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে তার স্ত্রী অন্তত আরও 20 কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র। এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির, যা তিনি অবৈধ পথে আয় করেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্প দুর্নীতির মাধ্যমে অর্জিত। যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত 15% প্রতিমূর্তি ও তার পরিবারকে দিতে হতো। এই খাত প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহিতার প্রয়োজন হতো না, যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো, যার একটি মোটা অঙ্কের ভাগ পেতেন পলক। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। পাশাপাশি তার ফাইট স্টার বাহিনীর সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন। পলকের বড় ভাই জুবায়ের আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি ও 650টি পুকুর দখলের অভিযোগ রয়েছে। একই সঙ্গে চাকরি বাণিজ্য, কালো টাকা, হত্যা বাণিজ্য, বদলি বাণিজ্য, চাঁদাবাজি, কমিশন, খাস জমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক। এদিকে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা 11 আসনে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে সর্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। রাজনৈতিক পদ পদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক এই মন্ত্রীর অন্যায় আর অপকর্মের ভাণ্ডার। অনুসন্ধান বলছে, পুরো তেজগাঁও এলাকা ও শেরেবাংলা নগর এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজি পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।
এইসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট। সাবেক এই মন্ত্রীর নামে শুধু রাজধানী কারওয়ান বাজার থেকে প্রতিদিন প্রায় 13 কোটি টাকা চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, মাদক ও আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এইসব চাঁদা। এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনের হাতে। মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট। তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড় মনির, যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও টাঙ্গাইল 2 আসনের সাবেক সাংসদ তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই। বড় মনির 2023 সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হন। পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরবর্তীতে মনির জেল থেকে জামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রীকে রহস্যজনক মৃত্যু ঘটে। এই ঘটনা মামলা তদন্তের দায়িত্ব ছিল পিবিআই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিবিআই প্রধান বলেজ কুমারের মাধ্যমে তদন্তের প্রভাব খাটান। পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরও এক ছাত্রীর ধর্ষণ মামলায় ফেঁসে গায় স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় দেশ থেকে পালিয়ে যান বড় মনির। এছাড়াও 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল শেরেবাংলা নগর এলাকার এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যা সবই হয়েছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছত্রছায়ায়। চাঁদা না দিলে শেরেবাংলা নগর এলাকার বিভিন্ন সরকারি কার্যালয়ের উন্নয়ন কাজ আটকে দেওয়া, প্রকৌশলীদের মারধর করা, হাসপাতাল কেন্দ্রিক ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাত দখল, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাঁদাবাজি সবই এক হাতে নিয়ন্ত্রণ করত এই কাজল। দুদকে আসা অভিযোগ থেকে জানা যায়, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুন রশিদের বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, জেলার পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন 80 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। আর জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে 1 থেকে 3 কোটি টাকা নিত এই সিন্ডিকেট। এসব কালো অর্থের বেশিরভাগ অংশই সরাসরি পৌঁছে দিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। লুটপাটের এসব অর্থের বেশিরভাগই অংশ স্বরাষ্ট্রমন্ত্রী পাচার করেছেন দেশের বাইরে। এছাড়াও এসব অংশের ক্ষুদ্রাংশ দিয়ে 100 কোটি টাকা মূল্যমানের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, সেন্ট মার্টিন সহ আশুলিয়া, গাজীপুরের মতো বিভিন্ন জায়গায়। গত 1.5 শতকে পুলিশ বাহিনীতে এতটাই দলীয়করণ হয়েছে যে অনেকেই বলছেন পুলিশ হয়ে গেছে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী। কতিপয় পদস্থ কর্মকর্তার নানাবিধ অপকর্ম, মানবাধিকার লঙ্ঘন আর চাঁদাবাজির কারণে পুলিশ প্রশাসন রীতিমতো ভেঙে পড়েছে। পুলিশকে এভাবে ধ্বংস করে ফেলা নাটের গুঁড়ো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুসন্ধানে বেরিয়ে এসেছে গা শিউরে ওঠা তথ্য। শুধু দলীয়করণ নয়, পুলিশের পদস্থ কর্মকর্তারা যে চাঁদাবাজি করতেন কিংবা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন, সেখান থেকে একটি নির্দিষ্ট অংশ দিতে হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। বস্তায় ভরে সেই চাঁদের ভাগা টাকা বুঝে নিতেন স্বরাষ্ট্রমন্ত্রীর লোকজন। যে পুলিশ কর্মকর্তা যত বেশি চাঁদা দিতে পারতেন, তাকে ততটা বাহবা আর অপকর্মের সুযোগ দিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশের অবৈধ আয়ের একটি অন্যতম বড় উৎস ছিল মামলাবাজি। প্রায় নিয়মিত বিরতিতে দায়ের করা হতো গায়েবী মামলা। সেই মামলাগুলোর মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মী কিংবা নিরীহ মানুষকে হয়রানি করা হতো। হয়রানি বন্ধ করার শর্তে দাবি করা হতো মোটা অঙ্কের টাকা। সেই টাকা নির্দিষ্ট অংশ পুলিশের হাত হয়ে আসত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এভাবে পুলিশের সব অপকর্মের মাস্টার মাইন্ড হয়ে পড়েন তিনি। পুলিশের কিছু কর্মকর্তা নিজ থেকে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের ওপর দমনপীড়ন চালাতেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশে বাধ্য হয়ে এসব করতেন অনেকেই। দুর্নীতি পুলিশ বাহিনীকে এমনভাবে গ্রাস করেছিল যে সবকিছু জানার পরেও নাটের গুরু আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করার সুযোগ ছিল না। এই প্রক্রিয়ায় পুরো পুলিশ বাহিনীকে কবজা করতে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সবসময় হাতের মুঠো রাখতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে অন্যতম ছিলেন ডিবির সাবেক প্রধান হারুন রশিদ। তাকে প্রিন্স বলে ডাকতেন প্রধানমন্ত্রী আসাদুজ্জামান। তার অপকর্মের আরও 2 সহযোগী ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও নারায়ণগঞ্জে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পুলিশের এসব ঊর্ধ্বতন কর্মকর্তার অপকর্ম করে যে অর্থ হাতিয়ে নিতেন, সেটির ভাগ দিতে হতো আসাদুজ্জামান খান কামালকে। এইভাবে ফ্রি লাইসেন্স পেয়ে আরও জোরে সোরে অপকর্ম চালাতেন পুলিশ কর্মকর্তারা। সব দেখে শুনে পুলিশের অধীনস্থ কর্মকর্তারা ক্ষুব্ধ হলেও এড়িয়ে মুখ খোলার উপায় ছিল না। এখন সরকারি পরিবর্তন হওয়ায় জুনিয়র অফিসাররা মুখ খুলতে শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কিছু কর্মকর্তার হাতে পুলিশ বাহিনী জিম্মি হয়ে পড়েছিল। দুর্নীতি অনিয়মের মাধ্যমে তারা প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে পুরো বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। পুলিশকে এই পরিস্থিতিতে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি দায় যার, তার নাম আসাদুজ্জামান খান কামাল।